স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় সেগুলো একে একে জানিয়ে দিতে এবং একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিদেরকে আমরা প্রশ্ন করি, ব্যাখ্যা জানার চেষ্টা করি এবং তাদের মাধ্যমে খবরের গভীরে ঢোকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান এবং আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং হাতে বেশ কিছু খবর রয়েছে, আমরা চেষ্টা করব এই স্বল্প আয়োজনের মধ্যে যতটুকু পারা যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে। এবং দর্শক, বলে রাখি পুরো আয়োজন জুড়ে তো আপনারা আছেনই। আমরা বলে রাখি আমাদের সঙ্গে জামাত ইসলামী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, তিনিও যুক্ত হবেন। আমি সৌরভ হাসান আপনাকে আলাপটা শুরু করি। আপনার সাংবাদিকতার যে বিশাল পরিসর, সেই পরিসরে নিশ্চয়ই এই প্রশ্নটা কখনো না কখনো কেউ না কেউ আপনাকে করেছে বা মনেও হয়েছে নিশ্চয়ই যে আমরা স্বাধীনতা পদক কিংবা ২১শে পদক, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা যাদেরকে দিচ্ছি, আমরা দেখা যাচ্ছে সেই কিংবদন্তির নামের পর একটা ব্র্যাকেট যুক্ত করে আমরা মরণোত্তর বলছি। এটা কেন আসলে স্বীকৃতিটা এত দেরিতে আসে? আমাদের বিচারিক কাঠামো বা নির্বাচন করার দক্ষতার অভাব, নাকি কি বলবো? শুভেচ্ছা হুদা ভাইকে। আমরা আসলে বিস্তৃত প্রবণ জাতি এবং বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে বাঙালির ইতিহাস নেই। তো সুতরাং আমরা ইতিহাস চর্চা এত বেশি করি যে সরকার বদলের সঙ্গে সঙ্গে ইতিহাস বদলে যায়। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা অনেক কিছু রাজনৈতিক বিচার বিশ্লেষণে সিদ্ধান্তে আসি বা উপসংহারে আসে যে কার পাওয়া উচিত, কার পাওয়া উচিত না, কার সাথে কোন দলের, কোন সংগঠনের, কোন ব্যক্তির সম্পর্ক আছে। তবে এবারেও যেমন ৭ জন মরণোত্তর, কিন্তু বাকিরা তো জীবিত এবং তারা অনেকে সুস্থ অবস্থায় নিয়েছেন। আবার অনেক ঘটনা, যেমন বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। তিনি বেঁচে থাকতে নেওয়াটা হয়তো তার জন্যও একটা অস্বস্তির হতে পারত যে বিএনপি ক্ষমতায় থাকতে, আবার অন্য দল থাকলে তাকে দিত না। আবার এখন যারা এই সরকারের পক্ষের নয় তারা পাবেন কিনা, অন্তত রাজনীতির ক্ষেত্রে যারা ভূমিকা থাকলেও সেটি পায় না। এই একটা রাজনৈতিক বিভাজন। দ্বিতীয় হচ্ছে আমরা গুণীদের, আমাদের সমাজে গুণীদের কদর করার কথা বলি কিন্তু কতটা করি, এই প্রশ্ন। আর পুরস্কারের মধ্যে দিয়ে যে সম্মান দেওয়া হয় তা না, পুরস্কারের বাইরেও আমরা সামাজিকভাবে মানুষকে কীভাবে দেখি, শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সব ক্ষেত্রে যারা সব ধারণ করেন, যারা এগিয়ে নেন, যারা সৃজনশীল, প্রথমত হচ্ছে তাদের কর্মজীবনে আমরা কতটা সাহায্য করি। একজন সারা জীবন কাজ করলেন এবং তারপর আমরা পুরস্কার দিলাম, সেটা মরণোত্তর হোক অথবা জীবিত অবস্থায়, কিন্তু তার কাজের সহায়তা রাষ্ট্র কতটা করে, তার গবেষণাকে কতটা এগিয়ে নেয়। দেখুন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। আমরা কোন কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা করেছি, উল্লেখযোগ্য উদ্ভাবন করেছি। আমাদের গবেষণাটাই সবচেয়ে অবহেলিত, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে। সেক্ষেত্রে আমাদের পুরস্কারের চেয়েও এই যে গবেষণায় যদি আমরা উৎসাহ দিতে পারতাম, আমরা যদি সমর্থন দিতে পারতাম, আমরা যদি সহায়তা দিতে পারতাম, তাহলে কেন বাইরের যারা গবেষক আছে, যারা বাংলাদেশের নাগরিক, তারা এখানে এসে কেন গবেষণা করবেন না? আমাদের তো অনেক প্রতিভাবান এবং সৃজনশীল মানুষ বাইরে অনেক পুরস্কার পান, অনেক সমাদরও পান, কিন্তু আমরা সেটা দেই না। আর এটি এক ধরনের রাজনৈতিক সংকীর্ণতা আছে। আবার যে পদ্ধতিতে আসে সেটা কিন্তু সেটা আবার একটা আমলাতান্ত্রিক পদ্ধতিতে। কেউ না কারো নাম প্রস্তাব করতে হয়, নিজেও নিজের নাম প্রস্তাব করতে পারে, কোনো প্রতিষ্ঠান প্রস্তাব করতে পারে। আলাদা কি প্রক্রিয়াটা হলে ভালো হতো? এই আমলাতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে আর কি প্রক্রিয়া সেটা করা যেতে পারত? এখন ধরুন, বিভিন্ন ক্ষেত্রে তো অনেক বেশি মানুষ নয়, যেমন জাফরুল্লাহ চৌধুরী, তিনি তো পুরস্কার পেয়েছেন এর আগে এবং তার প্রতিষ্ঠানে বারবার পুরস্কার পেলেন।
এখন তার নাম কি তার নিজে দিতে হবে? তা এটা তো একদম, আমি আপনার কাছ থেকে একদম পরিষ্কার হলাম। আমি সালাউদ্দিন রাবিকে দেখতে পাচ্ছি, যেমন সালাউদ্দিন রাবি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসবো নিশ্চয় আপনার কাছে। মাননীয় সংসদ ফজলুল হুদা বাবুল, আপনার কাছে একই বিষয়টা একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন দেখি তালিকা, গুরুত্বপূর্ণ তালিকা, পুরস্কারের তালিকা, এবং সেই জায়গায় আসলে মরণোত্তর এই সংখ্যাটা মানে এবার তো অর্ধেকের কাছাকাছি, 15 জনের মধ্যে 7 জনই। এটা ঠিক, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে হয়তো তিনি সেই তালিকায় মরণোত্তর হয়েই তারপর পুরস্কৃত হলেন, কিন্তু যারা আছেন বাকি তাদের ক্ষেত্রে আসলে আমরা কেন? দেখুন, ধন্যবাদ। এবং আইয়ুব ভাইকে মাননীয় সংসদ গাজীপুরের জি, খুব সুবক্তা, সালামালাইকুম, আইয়ুব ভাইকে স্বাগতম, দেখলেই ভালো লাগে। অ্যান্ড সৌরভ ভাইয়ের সাথে এটা সম্মানের বিষয় সবসময় সৌরভ ভাইয়ের পাশে বসে কথা বলা। যে প্রশ্নটা আপনি করেছেন, এখানে শুধু কিন্তু উনি একা নন, মোটামুটি প্রায় প্রত্যেকেই কিন্তু এই রাজনৈতিক কারণেই হয়তো হননি। যেমন আপনার গণস্বাস্থ্যটা একটা অভূতপূর্ব আবিষ্কার, কিন্তু আপনি যেভাবেই দেখেন না কেন। এবং আপনি জানেন যে সেক্ষেত্রে আমাদের প্রয়াত গণস্বাস্থ্যের যিনি প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ স্যার, উনি কিন্তু সবসময় ন্যায়ের কথা বলেছেন, সত্য কথা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু তারপরও ন্যায়ের পক্ষে থাকার কারণে কিন্তু তার প্রতিষ্ঠান কখনো বিবেচিত হয়নি। এভাবে আপনি যদি একটা একটা করে ধরেন, ঠিক ওরকমটাই হয়। এটা যেটা সৌরভ ভাইয়ের সাথে আমি একটু মানে কমপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, এটা পুরো উপমহাদেশেরই কিন্তু একটা কালচারে পরিণত হয়েছে। আপনি যদি দেখেন কংগ্রেসের সময়, ইন্দিরা গান্ধীর সময়, সে সময়টা কিশোর কুমার, আমরা সবাই জানি কিশোর কুমারের গান আমরা অনেক শুনেছি, তার অভিনয় অনেক দেখেছি। উনি কিন্তু তখন মানে শুধু কংগ্রেসের পদলেহন না করবার কারণে দীর্ঘদিন উনি রাষ্ট্রীয় টেলিভিশন এবং মিডিয়াতে উনি ব্যান্ড ছিলেন। তো এইটার বাইরে কিন্তু বাংলাদেশও নয়। এখন বিষয় হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে অবশ্য ভারতের সাথে আমাদের অনেক ডিফারেন্স আছে। তারা যেরকম আন্তঃরাষ্ট্রীয় বিষয়গুলোতে, পররাষ্ট্রনীতি বিষয়গুলোতে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু তখন সবাই একসাথে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন আপনি দেখেছেন যে আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস আর বিজেপি একই সর্বদলীয় বৈঠক করে তারা কিন্তু তাকে একসেপ্ট করেছে ওখানে নেওয়ার জন্য। তো কোনো কোনো ক্ষেত্রে তারা একমত থাকে, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে কোনো কিছুতেই আমরা একমত নই। মানে আমরা এখান থেকে বিরোধিতা করতে পারলেই আমরা খুব খুশি হই। আজকে আমি কিছুক্ষণ আগে যমুনা টিভিতে ছিলাম, তখন একটা পয়েন্ট নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল যে সরকার দলীয় সংসদরা কখনোই তারা তাদের নির্দেশনার বাইরে, দলীয় কথার বাইরে যে কথা বলতে পারে না। তখন আমি যখন সাথে সাথে দুটো উদাহরণ দিলাম যে এই সংসদে মনিরুল হক চৌধুরী কিন্তু সড়ক মন্ত্রীকে একদম সংসদে মানে যেভাবে কথা বললেন, এইটা কিন্তু স্পষ্ট ভাষায় কথা বললেন। ব্যারিস্টার নওশাদও কিন্তু এই জিনিসগুলো, ভালো জিনিসগুলো বাংলাদেশে আমরা আলোচনাটা কম করি। এটা হচ্ছে কি আমাদের, যেটা সৌরভ ভাই বললেন যে আমাদের ইতিহাস পরিবর্তন হয়ে যায় সরকার পরিবর্তনের সাথে সাথে, যথার্থই বলেছেন সৌরভ ভাই। কারণ এই দেশে আসলে আমরা ভালো জিনিসটা এখন আইবি ভাই আরেকটা রাজনৈতিক দলকে বিলং করেন, আমরা সংসদ সদস্য, আমাদের কিন্তু একটা আছে, সিমিলারিটি হচ্ছে আমরা বেসরকারি সংসদ সদস্য, ট্রেজারি বেঞ্চ মানে মন্ত্রী পরিষদ ছাড়া বাকি সবাই কিন্তু আমরা একই দলের সদস্য অন দ্যাট সেন্স। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করি না। আমরা আলোচনার সময় সরাসরি বলি উনি জামাতের লোক, হ্যাঁ উনি এইটা, উনি ওইটা, উনি এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। কিন্তু আমার কিন্তু আলোচনার বিষয় এটা হওয়া উচিত যে আমি একটা রাজনৈতিক দলকে বিলং করি, উনি আরেকটা রাজনৈতিক দলকে বিলং করেন। সে আদর্শটা ভালো হোক, ঠিক হোক,
এবং সেটা ওই ইসলামিক ভাবধারার হোক বা ইসলামী শরিয়া মোতাবেক হোক বা না হোক, এটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। কিন্তু এই সমালোচনাটা যখন আমি করি তখনই কিন্তু বিভেদটা তৈরি হয়। আমি যদি এই জায়গাটাতেই থাকি যে আমার মতটা আমি দেব, ওনার মতটা উনি দিবেন, হুইভার ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পাবলিক, জনসাধারণ। তো তারা সিলেক্ট করবে হু উইল বি দ্য আলটিমেট দ্য কি বলবো দায়িত্বপ্রাপ্ত সরকারের। তো এই জায়গাগুলোতে আমরা যদি একমত থাকি কিছু কিছু বিষয়, এবং সেখানে গণতন্ত্রের যে সুন্দর সুন্দর নির্যাসগুলো আছে এগুলোকে যদি আমরা একসেপ্ট করি তাহলে কিন্তু সুন্দর হয়ে যায়, তাহলেই ওই মরণোত্তরগুলো ঠিক হয়ে যায়। দেখুন, বাংলাদেশটা অনেক ছোট, আমরা সবাই বাংলায় কথা বলি, আমাদের সবার বেশভূষা একই রকমের, আমাদের সবার সাংস্কৃতিক, আমাদের সবার সামাজিক ঘটনাগুলা এবং কি বলবো এটারে মানে সেরেমনিগুলো আমাদের প্রায় একই রকমের, আমাদের আমি আসলে গলদের জায়গাটা স্পষ্ট, আমি এটা নিয়ে আর আলাপটা বাড়াবো না। আমি একটু সালাউদ্দিন আইয়ুবী বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, যাতে করে এসেই একটু উত্তরটা জানতে পারি। সেটা হচ্ছে যে আমরা আজকে যে দিনটা আমরা পার করছি, একেবারে শেষ মুহূর্তে আছি, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন এখন পর্যন্ত যে বৈশ্বিক পরিস্থিতি, যে অস্থিরতা, সেই অস্থিরতায় বিশ্বের অন্যান্য দেশ তেল ডিজেলের দাম বাড়ালেও বর্তমান সরকার সেটা বাড়ায়নি, বরং প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে সাধারণ মানুষ যারা আছেন তাদের আচার অনুষ্ঠানে বাহুল্য বর্জনের অনুরোধও তিনি করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আসলে 11 দলের পক্ষ থেকে যে বৈঠকটা হলো, নতুন কর্মসূচি দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে হাম কিংবা জ্বালানি দুটো ইস্যুতেই সরকার ব্যর্থ হয়েছে। ঠিক কিভাবে ব্যর্থ হলো, কোন জায়গায় গিয়ে ব্যর্থ হলো, একটু জানার চেষ্টা করব বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 71 জানালে, এবং আমরা আলাপে ছিলাম, আলাপে ফিরতেও চাই। জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে যেতে চাই। দুটো প্রশ্ন একবারেই করে রাখি। একটা তো করেছিলাম আমরা, যে প্রধানমন্ত্রী বলছেন যে এখন পর্যন্ত আসলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, যেখানে বিশ্বের অনেক দেশ বাড়ানো হয়েছে, উপরন্তু আমাদের সরকার প্রতিদিনই শত কোটি টাকার ভর্তুকি দিয়ে এই কাজটা সামাল দিচ্ছে। এবং আমরা দেখতে পেলাম 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে হাম এবং জ্বালানি দুই ক্ষেত্রেই সরকার ব্যর্থ। একটু বলবেন আসলে কোথায় গিয়ে আসলে ব্যর্থতাটা চোখে পড়ছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক 71 টিভি। জি, আজকে বিজ্ঞ আলোচক সুগত সাহেব এখানে উপস্থিত আছেন, উপস্থিত রয়েছেন সংসদ সদস্য বাবুল ভাই। আমি আপনার আলোচনা যাওয়ার আগে আমি সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে কর্তৃপক্ষ স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুরস্কৃত করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি, বিষয়টি আমাকে আসলে আনন্দিত করেছে। এই ধরনের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। আমি প্রশ্নে যাচ্ছি। আপনার প্রশ্নের মৌলিক যেই জায়গাটা, সেটা হলো মানুষ আসলে স্বস্তি চায়, মানুষ প্রয়োজনে না খেয়ে থাকতে রাজি আছে, বাট তার বাসার অব্যবস্থাপনা মানুষ কোনোভাবে সহ্য করতে পারে না। সে একজন মানুষ যখন বুঝে যে তার পরিবার আসলে তার পারিবারিক অব্যবস্থাপনার কারণে তাকে না খেয়ে থাকতে হচ্ছে, তখন ওই ব্যক্তিটা আর সহ্য করতে পারে না সেটা। দেখেন, তেলের কোনো সংকট নেই, এটা সরকার খুব স্পষ্ট করে ফলাও করে বারবার বলেছে। মাননীয় মন্ত্রী এই একবারে স্পষ্ট করে 300 ধারায় সংসদে তিনি বিবৃতি দিয়েছেন, তেলের কোনো সংকট নেই। গতকালকেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী 2 মাসের তেল মজুদ রয়েছে, সব ঠিক আছে। বাট তেলের জন্য দিন এমনকি মানে 2 দিন 3 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা কেন হচ্ছে? যদি সব সংকট না থাকে তাহলে লাইন কেন হচ্ছে? এই যে অস্থির জায়গাটা, এই জায়গাটাতে মানুষের অস্বস্তি, মানুষের প্রশ্ন। আমি বলি এই লাইনের কারণ কি, মানুষ কেন অস্বস্তি বোধ করছে, বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল কেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে, ব্যর্থ সরকার এটা কেন বলছে? দেখেন, প্রায় 5 লক্ষ লিটার তেল উদ্ধার করেছে সরকার, এটা সরকারি বিভিন্ন বিবৃতিতে, এবং প্রায় 5,000-এর কাছাকাছি অভিযান পরিচালনা করেছে, 510টার মতো মামলা হয়েছে, জরিমানা হয়েছে 42 লক্ষ টাকার মতো, অনেকগুলো কাজ করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন, আমি যেই আসনের এমপি, গাজীপুর 4 কাপাসী আসনের, মাত্র 6টা তেলের পাম্প, 6টা তেলের পাম্পে প্রতি রাতে, সাধারণত রাতের বেলা এই তেলগুলো ড্রামে করে
নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়, এটা সংরক্ষণ করার জন্য অথবা মজুত করার জন্য, যাতে সংকট তৈরিতে এই কাজগুলো করা যায়। এই 6টা পাম্প কি কোনো কারণে কোনোভাবে 6 জন দায়িত্বশীল ব্যক্তির দ্বারা অথবা পুলিশের কোনো অফিসার দ্বারা রাতের বেলা পাহারা দিয়ে রাখা যায় না, একদম, যাতে এই তেলগুলো ওইখান থেকে সরে না যায়? কেন এই কাজটা করা হচ্ছে না আমার বুঝে আসে না। আমি এটা নিয়ে বা আইন শৃঙ্খলা মিটিং এর বৈঠকে কথা বলেছি যে সুনির্দিষ্ট একেবারে আমাদের এখানে 200 শতাধিক পুলিশ রয়েছে, অফিসার রয়েছে প্রায় শতাধিক, তারা একটা অংশ বাই টার্ন এই কাজগুলো করলে সরকার এই বিপাকে পড়ে না, কিন্তু সরকার কেন যেন রহস্যজনক ভাবে এই জায়গায় ভূমিকা রাখার মানে উদ্যোগ নিচ্ছে না। সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, ট্যাগ অফিসার যাকে দেওয়া হয়েছে তিনি উপজেলার কোনো না কোনো কর্মকর্তা, তিনি তার দায়িত্ব পালন করে সারাদিন শেষে একবার এসে একটা ছবি তুলে তিনি তার দায়িত্ব শেষ হয়েছে বলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সংশ্লিষ্ট উপজেলার জায়গায় এটা একটা নিউজ দিয়ে যে এত লিটার তেল ছিল, আজকে বিক্রি হয়েছে এত, আগামীকালের জন্য এতগুলো পাবে, শেষ, উনি তার দায়িত্বের জায়গা থেকে চলে যাচ্ছে। এই যে একটা মানে দায়সারা ভাব, এটা সরকারের আমি বলবো প্রথম ব্যর্থতা। দ্বিতীয় হলো সরকার মেনে নিচ্ছে না জনগণ কষ্টে আছে। সরকার মেনে নিচ্ছে না, এটার কারণ হলো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে তেলের দাম বাড়াননি, কিন্তু এইটা তো একটা সংকট। হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে। এই কষ্টটা তিনি আজকেও বলেননি, অতীতেও বলেননি, সংসদে তিনি একাধিকবার সুযোগ পেয়েছেন, একাধিকবার তাকে, তার দলকে এবং ট্রেজারি বেঞ্চকে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে যে মন্ত্রী পরিষদের সদস্যরা থাকেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে। এখানে যদি একটু অনুমতি দেন জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনি আসলে শেষ করি। একবারও মাননীয় প্রধানমন্ত্রী তেলের বিষয়টি সংসদে অ্যাড্রেস করেননি, মানুষ কষ্টে আছে এটা অ্যাড্রেস করেননি। এই কথাটা স্বীকার করতে কি হয় একটু বলে রাখি, সেটা হলো যে আজকেই মাননীয় একজন সংসদ সদস্য সংসদে এটা উত্থাপন করেছেন যে বাংলাদেশের তেল সংকটের কারণে একটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেইখানে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নির্বাচন পেছানো হয়েছে। ওই জায়গায় তেল সংকট স্বীকার করা হচ্ছে, অথচ 300 ধারায় বিবৃতি দিয়ে সচিবালয় থেকে বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করা বলা হচ্ছে তেল সংকট নেই। আসলে কোন অবস্থানটা সরকারের জন্য বাস্তবসম্মত, কোন অবস্থানটা সঠিক, এই জায়গায় মানুষের ডাউট রয়েছে যথেষ্ট। আমি একদম পরিষ্কার। আমি আসলে মানে প্রথমত আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি এই অর্থে যে আপনি যে জায়গাটাতে গলত সেটা আপনি স্পষ্ট করেছেন। আমি নিশ্চয়ই ফজলুদ্দা বাবুলের কাছে সেটা জানার চেষ্টা করব, কিন্তু একটা বিষয় আপনার কাছে আমার জানতে চাওয়া আছে, মানে সরকার আসলে এটা সংকট আছে এই স্টেটমেন্ট ইম্পর্টেন্ট নাকি সমাধানটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি জোর দেওয়া প্রয়োজন? যদি সরকার বলে কোনো সংকট নাই, অন্য দিক দিয়ে সমাধানের জন্য পদক্ষেপগুলো নেয় যেটা দিয়ে আবার সুফলও মেলে, তাহলে সেই বক্তব্যের মানে গুরুত্ব কতখানি যেখানে সরকার বলবে যে হ্যাঁ সংকট আছে? দেখুন, কোন রোগ যদি সারতে হয় আপনাকে স্বীকৃতি দিতে হবে আমি এই জায়গায় অসুস্থ। আপনার যদি মানে কোনো অপারগতা থাকে সেটা স্বীকার করতে হবে। আপনি যখনই বলবেন যে না আমি সব দিক থেকে ওকে, আমার কোনো সমস্যা নাই, তখনই বোঝা যাবে যে আপনার যে সমাধানের কোনো উদ্যোগ নাই, ইচ্ছা নাই। এই ইচ্ছার ঘাটতি থেকেই বড় সংকটটা এখন পর্যন্ত তৈরি হয়েছে। একদম পরিষ্কার। আমি আমার সাথে সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আছেন, উনি আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। জি সৌরভ হাসান। আচ্ছা, মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে শুভেচ্ছা। প্রশ্নটি হলো যে আপনারা বলেছেন সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট বলেছে যে সরকার হাম এবং জ্বালানি দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো যে বিরোধী দলের এতজন সদস্য থাকার পরেও এই জ্বালানি সংকট নিয়ে একটি মুলতবি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে আনা হলো না কেন? আপনারা সংবাদ সম্মেলন করে বলছেন সরকার ব্যর্থ, কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যেটা এর আগে বিরোধী দলীয় নেতা জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে এনেছিলেন, কিন্তু এই মুহূর্তে মানুষের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, সুযোগ দিলে উত্তর দিব, সুযোগ দিলে উত্তর দিব যদি সুযোগ। জি আমি অবশ্যই শ্রদ্ধার সাথেই সৌরভ সাহেবকে বলি, আমি ওনার লেখা পড়ি, খুবই মানে ভালো লাগে ওনার লেখায়। আপনি একটু অনুরোধ করব, আপনি সংসদ অধিবেশনের তৃতীয় দিনেই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে 2টি মুলতবি প্রস্তাব আনা হয়। একটি হলো গণভোট সংক্রান্ত, দ্বিতীয়টি ছিল তেল সংক্রান্ত। সেই দিন মাননীয় স্পিকার সরাসরি প্রথমেই তেল সংক্রান্ত যে মুলতবি প্রস্তাব সেটা জনগুরুত্বপূর্ণ নয় বলে সেদিন সেটা প্রত্যাখ্যান করেন। একই সাথে 2টি মুলতবি প্রস্তাব আসায়
দুটি মুলতবি প্রস্তাব আসায় আমার দুটির একটু কথা একটি গ্রহণ আছে। করা হলো, অপরটি গ্রহণ করা হলো না বলে সেটা উপস্থাপন করা। আমি একটু মানে সংসদের ভিডিওগুলো তো সবার কাছে হ্যাঁ, স্পষ্ট। আপনি না যে না, কিন্তু পরে আপনারা আনলেন না কেন? ওদিন আমি একটু বলি। স্পিকার আমি- বাতিল আমি- করেছেন, আমি কিন্তু শেষ পরে করছি। আপনারা আনলেন না কেন? সোহরাব সাহেব, আমি শেষ করছি। জি। সোহরাব সাহেব, আমি শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন 71 বিধিতে, প্রতিদিন 131 বিধিতে নিয়মিত তেল নিয়ে এখন গত 3 দিন যাবত বিদ্যুৎ নিয়ে প্রশ্ন করে যাচ্ছি। 71 প্রতিদিন। বিধি আমি তা বলছি না, অন্য আমি বলছি জাতীয় সংসদের অন্য কার্যক্রম স্থগিত রেখে জনগুরুত্বপূর্ণ বিষয়ে যে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়, হ্যাঁ, এবং আমি সেটা যেটা 2 ঘন্টা 3 ঘন্টা বলছি- হতে পারে, 71 বিধিতে আলোচনা হবে আধা ঘন্টা। আমরা বলছি যে হ্যাঁ, মুলতবি প্রস্তাব কেন হলো না? আপনার এই যে মুলতবি প্রস্তাব যেটা 2 ঘন্টা, সেই 2 ঘন্টার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান নিজে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। একবার তিনি এই মুলতবি প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়নি স্পিকার। আচ্ছা, এখানে এই এখানে প্রস্তাব এখানে এখানে গ্রহণ একটা আমার একটা একটা বিষয় clarification একটা তথ্যটি একটু জানিয়ে রাখি। হ্যাঁ। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে এই যে প্রস্তাবগুলো এই জায়গাটাতে, এর বাইরেও আপনি যদি আমাদের জামাত ইসলামীর যে সকল বক্তা অথবা বিরোধী দলের যে সকল বক্তা জি। মাননীয় মানে স্পিকারের কাছ থেকে বিভিন্ন সময় অনুমতি নিয়ে কথা বলেছেন, বিশেষ জি। করে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় এই তেলকে অ্যাড্রেস করেছেন, প্রত্যেকজন বক্তা এই তেল সংকটকে অ্যাড্রেস করেছেন। আর মুলতবি প্রস্তাবের জন্য আবেদন করা হয়েছিল, একবার নয়, দুইবার নয়, কয়েকবার। একবার উত্থাপিত হয়েছে, সেটা গ্রহণ করা হয়। বুঝতে পারছি, একদম পরিষ্কার ফজলত বাবু। দুটো বিষয়, প্রথমত একটা হচ্ছে মুলতবি প্রস্তাব, যেখানে তাদের দিক থেকে একেবারে পার্লামেন্ট অধিবেশনের 3য় দিন বলা হলো এবং স্পিকার জনগুরুত্বপূর্ণ নয় এর মর্মে সেটা আসলে গুরুত্ব দেয়নি। এটার একটা ব্যাখ্যা। এবং আরেকটা উনি বলেছেন যে কাপাসিয়ার মতো জায়গায় 5 থেকে 6টা চিহ্নিত ফিলিং স্টেশন বা পাম্প আছে, সেখানে আসলে মনিটরিং নাই কেন, যেখানে আসলে চুরি যাচ্ছে তেল, এরকম কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা উত্তর দিই। মুলতবি প্রস্তাব দিয়েছিলেন, এটা ঠিক আছে, এবং সেটা জামাতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় সংসদের মাননীয় নেতা জনাব ডাক্তার শফিকুল ইসলাম এটা করেছিলেন, কিন্তু এটা বিধি মোতাবেক রহমান। ছিল না। জি। শফিকুর রহমান, সরি, মাই অ্যাপোলজি। বিধি মোতাবেক ছিল না। যে বিধিতে মুলতবি প্রস্তাবটা হয় সেই বিধিতে তারা নোটিশটা দেয়নি, এবং স্পিকার কিন্তু একই দিনে দুইটা থাকে, একটা গ্রহণ করা হয়নি, একটা গ্রহণ করা হয়েছে। লেট মি ফিনিশ হ্যাঁ। তো না, এটা বিধি মোতাবেক হয়নি। আমি সংসদে ছিলাম, আপনি দেখেন, আপনি চেক করেন, দর্শকরাও there, চেক I করছে। বিধি মোতাবেক না হওয়ার পরেও এইটা নিয়ে আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি এটা নিয়ে কথা বলেছেন সংসদে। তারপর আপনার যে আরেকটা যেটা মুলতবি প্রস্তাব ছিল জুলাই সনদ, সেটা নিয়েও আলোচনা হয়েছে বিধি মোতাবেক না হওয়ার পরে। কাজেই উনি যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে স্পিকার বলেছে এটা বিধি অনুযায়ী এটা আবারও করতে, যে এটাকে অ্যাভয়েড করেনি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যে 2 নাম্বার প্রশ্ন, যেটা কাপাসিয়া। দেখুন, একটা সংসদীয় আসনে কারা থাকেন প্রশাসনের? একজন ইয়নো থাকেন, একজন এসিলান থাকেন, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। পুরো প্রশাসনই কিন্তু আবর্তিত হয় ওই এলাকার ওই আসনের যিনি পার্লামেন্ট মেম্বার থাকেন তার সাথে কর্মযুগে তারা সম্পৃক্ত হয়। যেমন আজকে একটা ব্রিজ অর্ধ ব্রিজ হয়ে আছে, আমি নিউজটা ডিসি মহোদয়কে দিলাম, ডিসি মহোদয় ইয়নো মহোদয়কে দিলেন, ইয়নো মহোদয় আমাকে ডিটেল দিলেন। আমি নিজে একদিন আমার পেট্রোল পাম্পে যেয়ে দেখলাম জেরিকেন নিয়ে রাত 10:30টায় আমি দেখলাম যে লোকজন তেল নিয়ে যাচ্ছে। এসি ল্যান্ডকে ফোন দিলাম, মানে ফিমেল এসি ল্যান্ড, রাত 10:30টায় আসলেন, উনি দেখলেন, চলে গেলেন, উনি কিছুটা ধরলেন এবং মামলা করলেন, লোকজনকে উনি ঠিক করলেন। এখন বিষয়টা কোন জায়গায় আসলে আমরা রুটে বলছি না, আমাদের তো ওই যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথায়? এই যে আমাদের যে এই যে টেন্ডেন্সি শুধু সমালোচনা করার, আমরা কিন্তু এখনো একটা কথা বলছি না, বাংলাদেশের মতো যেখানে ইম্পোর্টেড তেলের উপর আমরা নির্ভর করি, বিশ্বে এরকম একটা সমস্যা, এবং সেটা তাও মধ্যপ্রাচ্যে তেল সাপ্লাইয়ের দেশগুলোতে, সেইখানে আমরা তেল দিচ্ছি। এখন এই সমস্যাগুলো আপনি অফিসার দিয়ে, আইন দিয়ে, আমি বলি আইন দিয়ে অফিসার দিয়ে ট্যাগ দিয়ে করা,
এটা অত্যন্ত দুরূহ বিষয়, কিন্তু নেশনের তো আমাকে তো ট্রিটমেন্ট সব জায়গায়। না, আমি যেটা জানতে বায়তুল চাচ্ছি, মুকাররমের খতিব পালায়া কাপাসিয়ার যায়, এই সমস্যার সমাধান কি? স্কুলের টিচাররা টাকা দিয়ে শিক্ষক গিয়ে করে। এই ভোট কেটেছে 14 লক্ষ শিক্ষক। হ্যাঁ, আমরা তাদের আমরা নৈতিকতা উদাহরণে না নেই। যাই। আর আপনি কি আমি কি আপনার বলছেন বক্তব্যটাকে এভাবে ধরে নিব যে কাপাসিয়া সরকারের যে ব্যবস্থা, না আমাকে বলতে হবে সরকারের ব্যবস্থা দেখুন। উনিই বললেন 3,66,000 লিটার ডিজেল, 39,776 লিটার অকটেন, 87,959 লিটার পেট্রোল এটা জব্দ করেছে। মামলা দিয়েছে, 45 জনকে কারাদণ্ড দিয়েছে, 15,69,00,000 টাকার জরিমানা করেছে, 3,510টি মামলা দায়ের করা হয়েছে। এবং এই জাতিকে তো নৈতিকতা শেখাতে হবে। এছাড়া এটার প্রপার ডিস্ট্রিবিউশন, আপনি তো কতজনকে আপনি অ্যারেস্ট করবেন? এই সময় তাহলে তো আপনি ওই যে বললাম 14 লক্ষ শিক্ষক ভোট কেটেছে 24-এ, আপনি 14 লক্ষ শিক্ষককে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি দেখুন এখানে আপনি বলতে চাচ্ছেন কাপাসিয়ার যিনি আছেন দায়িত্বে সালাউদ্দিন আইয়ুবী, তিনি একাই সমাধান করতে পারেন। Let us work আচ্ছা, together. সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি কেন চেষ্টা নয়? করেছিলেন এই 5-6টা পাম্প যেগুলোর মধ্যে থেকে তেল ধন্যবাদ। চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোতে? আমি আমি বলি, আমি প্রতিদিন যাই তেল পাম্পে, প্রতিদিন, ভাইয়ের মতো একদিন যাই না, প্রতিদিন যাই এবং নিয়মিতই সেখান থেকে অবৈধ তেল উদ্ধার হচ্ছে, অব্যবস্থাপনার কারণে জরিমানা হচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা আসছিলাম, বাবুল ভাইরা যে এটা করছে, মাঝে মধ্যে গিয়ে একটা ফটো সেশন করে এটাকে এরকম জায়গায় নিয়ে এসে বক্তব্য দিয়ে শেষ করছে। একটা উপায় আপনি বাতলান, আমরা আপনাকে ফলো করব। আমি শেষ করি। আমি স্থায়ীভাবে এটার একটা সমাধান চাচ্ছিলাম। বাবুল ভাই যেটা বলছে এটা কি স্থায়ী সমাধান নয়? উনি একদিন গেল, গিয়ে কিন্তু অব্যবস্থাপনা পাইলো। কেন এটা হবে? এটা নিয়মিত সরকারের পক্ষ থেকে বলা উচিত, একটা চেকপোস্টের মতো প্রতিটা পাম্পে নিয়মিত একজন এটা নিশ্চয়ই সরকারের দায়িত্ব, সরকার সেটা বুঝবে। কিন্তু আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি যে সেখানে যে প্রতিদিন একবার করে যাচ্ছেন, নিয়োগ বা কে থাকবে তার কাছ থেকে জবাবদিহিতা, যে আপনি এখান থেকে কি কি পেলেন, সেরকম কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? মানে একবার করে পরিদর্শনে যাওয়া একটা জিনিস। আমি যাই গিয়ে তো সেখানে মানে চা খাইতে যাই না, আমি ওইখানে উপস্থিত সকলের কাছ থেকে কতক্ষণ যাবত তারা অপেক্ষায় আছে, ওই সময় দাবি কি, আমি এরকম ঘটনা করেছি যে 300 টাকা করে মোটরসাইকেলে তেল দিচ্ছে। আমি বললাম যে আপনাদের কি হইলে ভালো হয়? কয় ভাই একটু 50 টাকা বাড়াই দিলে ভালো হয়। আমি মালিককে ডেকে নিয়ে এসে বলছি এবং ইউনুর সাথে কথা বলে বলছি যে 100 টাকা যদি বাড়াই দেয় খুব বেশি সমস্যা হবে? বলছে না, কোনো সমস্যা হবে না। মালিককে বলছি তাহলে 100 টাকা বাড়াই দেন, তাহলে 300 টাকার জায়গায় 400 টাকা করে তেল দেন। আমি সমস্যার সমাধানের ওই জায়গায় চেষ্টা করেছি। ওইখানে গিয়ে দেখেছি যে বাইরে অনেকগুলো ড্রাম পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম ড্রামগুলো কিসের? এলাকার কয়েকজন বললো যে এটা সবাই সরে গেলে রাতের বেলায় ড্রামগুলোতে তেল দেওয়া হবে। ওই ড্রামগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে 10,000 টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট সিলিন্ডারের মাধ্যমে। এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, এগুলো বুঝতে পারছি আপনার জায়গাটা স্পষ্ট। এখানে একেবারে নরমাল। এবং একটা পাম্প সিলগালাও করা হয়েছে, বন্ধ হয়েছে, স্থায়ীভাবে বলাই হয়েছে যে আপনি লিখে দেন যে আমার পাম্প স্থায়ীভাবে বন্ধ, কারণ তার এখানে 3-3 বার এই ঘটনা ঘটেছে, এরপর এটা বন্ধ করা হয়েছে। এগুলো তো সমাধান নয়। বুঝতে পারছি। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে ধন্যবাদ। আমি এরপর হাবের ইস্যুতে আসবো, জ্বালানি নিয়ে আপনার জায়গাটা স্পষ্ট করেন। আমি একটু সরল হোসেন আপনার কাছে আসি। মানে প্রথমত এখানে সালাউদ্দিন আইয়ুবী যে প্রবলেমটার কথা বলছেন, যে উনি একা আসলে কিছুই করতে পারছেন না। উনি যাচ্ছেন, সংকটগুলো দেখছেন, এবং উনি চাচ্ছেন সরকারের দিক থেকে একটা মনিটরিং থাকবে, এমন একজন থাকবে যিনি আসলে পুরো ব্যাপারটা জবাবদিহিতার আওতায় আনবেন, দেখভাল করবেন। এবং ফজলুদ্দিন বাবুল স্পষ্ট করে বললেন যে এই জায়গাটার নির্বাচিত যিনি এমপি, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন পুরো জায়গাটাতে। আবার মানুষের নৈতিকতা অনেক বড় প্রশ্ন, কারণ একদিক থেকে অভিযান চলছে আর একদিক থেকে নতুন করে বুঝতে চলছে। তাহলে না, দুজন জনপ্রতিনিধির কথার মধ্যে সত্যতা আছে, আবার সত্যতার বাইরে যে অন্য সত্য আছে, সেটা হচ্ছে আমাদের প্রশাসন। যেটি হুদা ভাই বললেন, প্রশাসন একজন সরকার দলীয় সংসদ সদস্যকে যেভাবে গুরুত্ব দিবেন, সাধারণত একজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে সেভাবে গুরুত্ব দেন না, বা তার কথাটা অতটা আমলে নেয় না। এটা আমি এই দুটো উদাহরণ হিসেবে বলছি না, সাধারণ প্রবণতা হচ্ছে এটাই। আর দ্বিতীয় হচ্ছে যে আমি বলবো সরকার বিরোধী দল তো বললাম যে তারা একটা মুলতবি প্রস্তাব আনলো না। ওদিন নাকচ হয়ে থাকলে পরবর্তীকালে কেন আনলো না? শুধু পরবর্তীকালে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেও উদ্যোগের অভাব আছে, পরিকল্পনার অভাব আছে, এবং সমস্যাটা কিভাবে
মোকাবেলা করা যাবে, এক্ষেত্রেও আমার মনে হয় যে তাদের স্পষ্ট ধারণা নেই, বা ধারণা থাকলেও সেটা প্রয়োগ নেই। যে কারণে তেল আসবে, জাহাজ আসছে, এই কথাই কিন্তু বেশি শোনানো হচ্ছে। কিন্তু এই যে আমিও সালাউদ্দিন আইয়ুবের সাথে একমত, শুধু ওই 6টি কাপাসিয়ার 6টি স্টেশন না, সারা বাংলাদেশের স্টেশনগুলো পাহারা দেওয়ার যখন আমরা জানি যে এখান থেকে চুরি হচ্ছে, মিয়ানমার না ভারতে যেখানেই পাচার হয়ে যাক অথবা কেউ মজুত করে রাখুক, এটার একটা তদারকি। আমরা নির্বাচনটা কী করে করলাম? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, সশস্ত্র বাহিনী সবাইকে যুক্ত করলাম না? একদম। হ্যাঁ, আমি বলছি যে এটাও জরুরি ভিত্তিতে। আজকে বিরোধী দল রাস্তায় কিন্তু 10 দিন পরও নামতে পারবে, যুদ্ধ শেষ হলেও নামতে পারবে, কিন্তু আজকে জরুরি হচ্ছে সরকারি দল বিরোধী দল মিলে এগুলো পাহারা দেওয়া। দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে আরেকটি যোগ করি, কেন একটা কমিটি গঠন করা হবে না? সংসদের ভিতরে হতে পারে যে প্রশাসনের কোথায় দুর্বলতা আছে, কেন তারা পারছে না, সেটা নিয়েও তো এটা কিভাবে আলোচনা হবে? আমরা তো এখনো সংস্কার আর সংবিধান এই তর্কের মধ্যে তো আটকে আছি। না, তাহলে তো হবে না। মানুষ জুলাই সনদ বাস্তবায়ন হোক এটা চায়, একটি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন হোক চান। কিন্তু এই মুহূর্তে যে 7 ঘন্টা ফিলিং স্টেশনের সামনে গাড়ি নিয়ে বসে থাকে বা বাইক নিয়ে বসে থাকে, তার কাছে এটা কিন্তু অর্থহীন একদম। আমি এটাই বলতে যাচ্ছিলাম। আমি একটু আরেকটা এই ইস্যুতে একটু ফজলে হুদা বাবুল, আপনার একটা বক্তব্য খুবই জরুরি। গেল কয়েকদিন ধরে যারাই আসছেন বিরোধী দলের অতিথিরা এখানে প্রত্যেকে একটা কথাই বলছেন, সরকার এখন পর্যন্ত কেন স্বীকার করছে না যে তেলের সংকট আছে? উত্তর দেব? হ্যাঁ, এটা যদি একটু স্পষ্ট করেন। জি, ধরুন আল্লাহ না করুক আমি অন্ধ, আমাকে সারাদিন বলতে হবে আমি অন্ধ। সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সংকট। আপনি জানেন যে এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়ায়নি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে বলছেন এসি ব্যবহার যত কম করা যায় 25-এর উপর রাখেন, কৃচ্ছতা সাধন করেন, যেখানে দরকার নাই দরকার হলে ন্যাচারাল আলো দিয়ে চলেন। এটা তো আমরা বলছি, সরকার তো বলছেই সংকটে আছে জন্যই তো কৃচ্ছতা সাধনের কথা বলছে, সংকটে আছে জন্যই তো। এটা তো ভাই, আমার সকালবেলা আমার সূর্য পূর্ব দিকে উঠবে, আমার কেন সকালে উঠে বলতে হবে আমার বিরোধী দল কোন পয়েন্টটা চাচ্ছেন? দেখুন আজকে কিন্তু একটা সংসদ ছিল, আজকে কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা উনি কিন্তু সংসদে অনুপস্থিত ছিলেন পুরো দিন, উনি রাস্তায় ছিলেন। এই যে 60 দিন পূর্ণ হলো, এর মাঝে 2 বছরের বাচ্চাকে হেনস্থা করা শুরু করে দিয়েছেন আপনি। 2 মাসের বাচ্চাকে আপনি হেনস্থা করা শুরু করে দিলেন। আপনার উদ্দেশ্যটা কি রে ভাই? আপনি কি দেশ গঠন করবেন? মানুষের সিরিয়াস কনসার্ন গুলোকে আপনি হেল্প করবেন? আপনারা শুরুতে বলেছিলেন ছায়া সরকার করবেন, মাত্র বোধহয় আজকে ওনারা ছায়া সরকার নিয়ে একটা পরিকল্পনা দেন না ভাই, একটা সংবাদ সম্মেলন করেন যে আমরা সরকারকে এইভাবে জিনিসটা করতে বলছি, আমাদের এক্সপার্ট টিম এটা বলছে, দেখেন সরকার এটা অ্যাকসেপ্ট করে কিনা রিজেক্ট করে। আপনারা তো এখন পর্যন্ত আপনারা তো বলেন আপনারা পড়ালেখা করার লোক, তাহলে এখন পর্যন্ত একটা দেশের সাথে আপনারা যোগাযোগ করে একটা কিছু তেল এনে কোন যে ভাই এখান থেকে তেল নেন, এটা খরচ কম, এটা নিয়ে আসলে আপনারা দ্রুতভাবে সার্ভিস দিতে পারবেন। আপনি একটা অ্যাপ বানায় সরকারকে বলেন আমরা এটা করেছি, খালি সমালোচনা করবেন। দেখুন সরকার কিন্তু এই না সরকার দলীয় সাংসদরা, সরকার কিন্তু সরকার এবং বিরোধী দল। কিন্তু বিরোধী দলের আমরা ভূমিকা দেখছি কিভাবে, যে এই সরকারকে ডিএস্টাবলিশ করার জন্য, এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, এই সরকারের ভালো কোনো কাজ নিয়ে কথা বলার কিন্তু কথা তারা বলছে না। এই সরকার শুনুন, এই বাংলাদেশের রাজনীতিটা বেশি হয়, সাধারণ মানুষটা কম। মুশকিলটা অন্য জায়গায়। তো মুশকিলটা হচ্ছে এই জনগুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার আগে একটা মৌলিক বিষয় হিসেবে তারা বলছে যে গণভোট ইস্যুতে সরকার একেবারে অনিহা, গণভোট তারা মানতে চায় না, সংবিধান সংস্কার নিয়ে আজকেও তাদের এই কর্মসূচি 2 সপ্তাহের জন্য তারা দিল। ওই যে বললাম যে
বিরোধী দল রাস্তায় থাকবে তাহলে সংসদে আসলেন কেন, তারা নির্বাচন করলেন কেন, রাস্তায় থেকে কি করতে চায়? 12ই ফেব্রুয়ারিতে কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে গণভোট নিয়েও, রাইট? গণভোটের উপর একটা, আমরা তো ভোট দিয়েছি, তো সেখানে আমরা ভোট দিয়েছি। গণভোটে 4টার মধ্যে একটা ঘ ছিল, ক এর পর খ থাকে, খ এর পর গ ছিল, গ এর পর ঘ ছিল। সংখ্যাগরিষ্ঠতা তাদের মতামতে একটু বেশি সুযোগ পাবে, এরকম রাইট? একটা। আমরা একটা জুলাই সনদ, একটা রাজনৈতিক সমঝোতার একটা দলিলও আমরা সাইন করেছি। বিএনপি যদি কোথাও থেকে এখান থেকে কোথাও সরে যায়, লেট দেম কাম আউট। এখন গণভোটের রায়, গণভোটের একটা আদেশ হয়েছে, তার বেসিস একটা ভোটও হয়েছে। গণভোটের আদেশ সবাই বলে যে বিএনপি মানছে না। আরে ভাই, না মানলে বিএনপি গণভোটে গেল কেন? বেসিক বিষয় হচ্ছে কি, বিএনপি ন্যারেটিভের রাজনীতি করে না, বিএনপি আইনের রাজনীতি করে, সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। এবং এ কারণেই আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গণভোটের রায় না মানলে আমরা তো ভোটেই যেতাম না। এক। দুই, গণভোটের জন্য যেটা হয়েছে, গণভোট তো হয়ে গেছে, দিস ইজ অ্যাকসেপ্টেড। এখন আমরা কি করব? দ্বিকক্ষ পার্লামেন্ট করব, যে যে জিনিসগুলো আমরা বলেছি জুলাই সনদে সেগুলো ইমপ্লিমেন্ট করব। আমরা এখন গণভোটের রায় হয়ে যাওয়ার পর, আমার তো আরেকটা গণভোট সামনে মাসে লাগছে না, 1 বছর পর লাগছে না, 2 বছর পর লাগছে না, তো আবারও একটা গণভোটের এই আস্থা তো আসলে বিরোধী দল পাচ্ছে না, যে কারণে আসলে তারা পথে। আমি আবারও আসবো আপনার কাছে, বিরতিতে যেতে হবে। আমি সালাউদ্দিন আইয়ুবী, আপনি নিশ্চয়ই শুনেছেন ফজলুদ্দা বাবুল অনেকগুলো পয়েন্ট বলেছেন। এর বাইরে আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা করে তারপর বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি আয়োজন শুরুর সময় বলেছেন যে মানুষের ঘরে যদি অশান্তি থাকে, সবচেয়ে বেশি প্রয়োজনটাই সে যদি পূরণ করতে না পারে, তাহলে অনেক কিছু তার কাছে অর্থহীন হয়ে যায়। জ্বালানি সংকট ঠিক সেরকমই, হামের সংকটও ঠিক সেরকমই, যে পরিমাণ হামে আক্রান্তের খবর আমরা পাচ্ছি। এখন এর মাঝখানে যদি আপনারা এই দাবি নিয়ে রাস্তায় নামেন, জনগণকে কতটা পাশে পাবেন সেটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। রাকিব হাসান আরও একবার ৭১ জানালে আমন্ত্রণ জানাচ্ছি, এবং জনাব সালাউদ্দিন আইয়ুবী, দুটো বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। ফজলুদ্দা বাবুল অনেকগুলো পয়েন্ট বলেছেন। পার্লামেন্টের এখনকার দিনটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা অধিবেশনই গুরুত্বপূর্ণ। সেখানে আসলে বিরোধী দলের বিরোধী নেতা অনুপস্থিত ছিলেন, যদিও তিনি বৈঠকে এসেছিলেন সকালবেলা 11টার সময়, যেখান থেকে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। পার্লামেন্টে তাহলে কেন যদি রাজপথে এখনই আমরা নেমে যাই? দ্বিতীয় বিষয় আরেকটা ছিল, এখন পর্যন্ত যতটুকু বলা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে, এবং যেটা ফজলুদ্দা বাবুল বললেন যে বিএনপি ন্যারেটিভে রাজনীতি করে না, এই ব্যাখ্যাটা একটু দেবেন। এবং আপনি যেটা বলছিলেন, গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আপনি মনে করেন কিনা জ্বালানি এবং হাম ইস্যুর মধ্যে মানুষ আসলে গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে খুব বেশি আগ্রহী হবে বা তাদেরকে পাশে পাবেন? জি, আবারও ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে বাবুল ভাই বেশ কিছু কথা বলেছেন। বাবুল বলছেন যে সরকারকে কেন বিরোধী দল তেল আইনা দিয়ে বলছে না যে কম দামে আমরা তেল নিয়ে আসছি। খুব চমৎকার বাবুল ভাই। দেখেন, সরকার বলছে আমার লাগবে না, আমার পর্যাপ্ত তেল আছে, বারবার বলছে, একবার নয়, দুইবার নয়, সংসদে বলছে, মন্ত্রণালয়ে বলছে, বিজ্ঞপ্তি দিয়ে বলছে, বারবার বলতেছে যে সৌরভ সাহেব বলতেছিল যে তেল আসছে, তেল আছে, এইটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকার এটাও বলছে 200 কোটি টাকা প্রত্যেকদিন একটু বলেছি। সুতরাং সরকার তো বলছেই না যে করেন। দ্বিতীয়ত, সরকারকে সরাসরি সাজেশন দেওয়ার জন্যই সংসদে উত্থাপন করা হয়েছিল মূলত ওই প্রস্তাব তারা গ্রহণ করেনি। তৃতীয়ত হলো, সরকার এটা না করার পরে মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়ে সরকারকে কয়েকটা সুপরামর্শ দিয়েছেন। সেখানে বলেছেন যে বিকল্প তেলের বাজার খুঁজতে হবে, সেক্ষেত্রে কোথায় পাওয়া যায় সেটাও তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন। D8 এর সাথে কথা বলার কথা বলেছেন, ওআইসির সাথে কথা বলার কথা বলেছেন, মুসলিম বিশ্বের সাথে গুরুত্ব দেয়নি। সরকার তো এগুলো তো মনে হয় গুরুত্ব দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনাও হয়েছে, দিয়েছে, কিন্তু স্বীকার তো করবে না যে এই জায়গা থেকে তারা গুরুত্ব দিয়েছে। এই বিবৃতিতে দিয়েছে, এটাই তো স্বীকার করবে না বাবুল ভাইরা, স্বীকার করবে না, মনে করবে না, কারণ এটা মানে স্বীকার করলে তো তাদের রাজনীতি আর থাকছে না। তারপরে হলো বাবুল ভাই বলেছেন যে বিবৃতি কোথায় দিয়েছে, ওই যে বিবৃতির ব্যাপারটা একটু বলবেন। জামাতের আমির তিনি আসলে কোথায়, জামাতের যে অফিসিয়াল পেজ আছে সেখানে দেওয়া হয়েছে। জামাত ইসলাম সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের, আমি একটু বলি, শফিকুর রহমানের যে ব্যক্তিগত পেজ আছে সেখানে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই দেওয়া হয়েছে, পার্লামেন্টে দেওয়া হয়নি।
না, পার্লামেন্টে আসে। পার্লামেন্টে এই ধরনের 300 ধারা বিবৃতি দেওয়ার সুযোগ বিরোধী দলের পক্ষ থেকে থাকে না। আচ্ছা, সেটা ঠিক আছে। মন্ত্রী পরিষদে থাকে। সারাদিনই দেন উনি বক্তব্য। হ্যাঁ, ওকে, আপনি বলুন তারপর। জি, এরপর যে হলো, কোনো সময় বিরোধী তিনি দলের বলেছেন নেতা যে উঠলে বক্তব্য দিতে পারেন। জুলাই গণভোট বাবুল ভাইরা মেনে নিয়েছে, বাবুল ভাইরা গণভোটে কেন আসছে, আসার মাধ্যমে মেনে নেওয়ার প্রমাণ করছে। এটা বাবুল ভাই বলছে। বাবুল ভাই যেমন অকপটে স্বীকার করলো জি। যে বৈশ্বিক সংকট আছে, এটাকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে কেন, জি। অথচ স্পষ্টভাবে অস্বীকার করা হচ্ছে যে সংকট নাই। এটা মাননীয় জ্বালানি মন্ত্রী বলছে কোনো সংকট নাই, বরং কৃত্রিম সংকটের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই কথা বলা হয়েছে। সুতরাং সংকট নেই। আচ্ছা, এখানে এটা কি একটু বলবেন? মানে এখানে সরকার বলেছে সংকট নেই, কিন্তু মানুষের ভোগান্তির কথা কি অস্বীকার করেছে সরকার? নিঃসন্দেহে অস্বীকার করা তো স্বীকারই করেনি, অস্বীকার করবে কি? কিন্তু স্বীকার সরকার করে তো নাই। এটা বলছে যে প্রতিদিন 100 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। 200 কোন কোটি। বক্তব্যে সরকার অস্বীকার করেছে? এটা সংসদেই স্বীকার করেছে। বলেছে। খোদা হ্যাঁ, স্বীকার করেছে। সংসদে তো এটাও বলা হচ্ছে যে প্রতিদিন 200 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। জ্বালানি মন্ত্রী তার বিবৃতিতে এই সরকার মানুষের এই ভোগান্তির বিষয়ে স্বীকার করেনি। আমি এরপরে যেটা আসছি, ভাই বলছেন যে গণভোট তারা মেনে নিয়েছে। জি। স্পষ্ট করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটের যে আদেশ সেটা অবৈধ, গণভোট যে হয়েছে সেই প্রক্রিয়াটা অবৈধ, গণভোটের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশকে তারা ল্যাপস করে দিয়েছে, অর্থাৎ এটা উত্থাপনের উপযুক্ত নয়, এটা আইনে কার্যকর করেনি তারা। অর্থাৎ গণভোট সংক্রান্ত যত আইনি বিষয় আছে সবগুলোকে সরাসরিভাবে অস্বীকার করেছে। বাস্তবিক পক্ষে সংসদে তারা অনুত্থাপন করে এটাকে অকার্যকর করে দিয়েছে। সুতরাং গণভোটে কোনো কিছু আর জায়েজ রইল না। মাননীয় সরকার দলীয় বেঞ্চ থেকে এটা এই আমি কাজগুলো উত্তর সবগুলো দেব। করা হয়েছে। জি। এগুলো করার মধ্যে দিয়ে এখন যদি আবার বলে যে আমরা তো গণভোট সব মেনে নিয়েছি, গণভোটের পক্ষে আমরা আছি, গণভোটের মানে আগের অবস্থানে আমরা আছি, এটা আসলে যথাযথ না, কোনোভাবেই যথাযথ না। জি। আমার মনে হয় বাবুল ভাই কিছু বলতে চাচ্ছে। গণভোট ইস্যু তাহলে শেষ করে নেন। হ্যাঁ, শোনেন, খুবই সিম্পল কথা। হ্যাঁ, গণভোটের আদেশটা অবৈধ ছিল, কারণ রাষ্ট্রপতি তখনই আদেশ দেন যখন সংবিধান থাকে না, যখন দেশের যেমন আমরা স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখেছি, কিন্তু তারপর থেকে রাষ্ট্রপতি আদেশ দেন আর কোনো এখতিয়ার নাই। শুধু তাই না, সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে আমি যখন রাষ্ট্রপতিকে বললাম আপনি এরকম একটা, আমি তো অনেক চাপে ছিলাম, মানে চাপে পরে উনি এটা করেছেন। তৃতীয়ত হচ্ছে তারপরও গণভোটে আমরা গিয়েছি, মেনে নিয়েছি, এবং তারপর আমরা ভোটও দিয়েছি। তারপর কি হয়েছে, যখন ভোটটা হয়ে গেছে এটাকে তো আর আইনে পরিণত করবার কোনো দরকার নেই, কারণ আমার তো আর মানে পরবর্তীতে আবার গণভোটের দরকার নেই। ফ্যাক্টম ফেলে কাজেই গণভোটের আদেশটাকে আবার কেন আমাকে আইনে পরিণত করতে হবে, এটার কোনো যৌক্তিকতা আমার নাই। যে মানে আমি জানি না কেন তারা এটা বারবার বলেন। ওনারা একটা কথা বারবার বলেন, আমরা কেন ওই আদেশের অধীনে আমরা কেন শপথ নিলাম না, ওখানে একটা বিষয় আছে। বিষয়টাও খুব ক্লিয়ার, আমরা সংসদের পার্লামেন্ট মেম্বার হিসেবে আমরা নির্বাচিত হয়েছি। ওই আদেশটা যে লাস্ট সময় যে সময় দিয়েছে, আমরা তো তখনই ইতিমধ্যে আমরা কিন্তু মাঠে, আমরা নির্বাচনের মধ্যে এই সময়ে আদেশটা দেয়া হয়েছে। তো আমরা তো ওই আদেশ অনুযায়ী চলতে তো বাধ্য নই, কারণ এখানে আমাদেরকে জনগণ যখন ভোট দিয়েছে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আমরা কোথাও বলিনি আমরা কোনো নির্বাচনের কোথাও কোনো বিএনপির সদস্য বা ধানের শীষে মার্কা নিয়ে নির্বাচন করেছে এমন কেউ বলেননি যে আমরা দুই জায়গায় শপথ নিব। আমরা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা শপথ নিয়েছি সেই অনুযায়ী। সালাউদ্দিন আরবি, একটা বিষয় নিশ্চয়ই আপনি শুনেছেন, যেটা চিফ হুইপ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং আইনমন্ত্রী নিজেও আলাদা প্রোগ্রামে এটা বলেছেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত ইস্যু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধী দলের সঙ্গে আগামী 15 মের পর একটা আলোচনা করা হবে। অংশীদারিত্বর ভিত্তিতে, অর্থাৎ যারা অংশীদার আছে সবাইকে নিয়েই আলাপটা হবে। একই সঙ্গে বলা হচ্ছিল কোনো অধ্যাদেশই যেগুলো হয়নি, 16টা অধ্যাদেশ, সেগুলো আসলে বাই কনসালটেশন ছাড়া, কোনো রকমের আলোচনা ছাড়া বিরোধী দলের সঙ্গে সরকার এটা করবে না। সরকার ভাববে বিরোধী দলকে নিয়েই সমাধান করার চেষ্টা করবে। তারপরও কেন আসলে এখন এই 2 সপ্তাহে সংসদেও বলেছে, সংসদে বলেছে, সেক্ষেত্রে আপত্তির জায়গাটা কোথায় বা কেন মানছেন না এটা? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এগুলোকে সাধুবাদ জানাই, প্রথমত সরকারের এই চিন্তাকে সাধুবাদ জানাই, কিন্তু আশঙ্কার জায়গা কি, সংসদে সর্বোচ্চ ফোরাম হলো কার্য উপদেষ্টা কমিটি, যেখানে সংসদের সর্বোচ্চ ব্যক্তিরা থাকেন,
কার্য উপদেষ্টা কমিটিতে মাননীয় স্পিকারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 133টি অধ্যাদেশের সবগুলো সংসদে উত্থাপিত হবে, সেখানে আলোচনার ভিত্তিতে যেগুলো ল্যাপস হওয়া সেগুলো ল্যাপস হবে। জি। কিন্তু সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, স্পিকারের রুলের ভিত্তিতে সেখান থেকে চলে আসা বিরোধী দলের কনসার্ন ছিল, জানা সুযোগ ছিল, কথা বলার ছিল, বলা হয়েছে আপনারা চাইলে পরবর্তীতে সে কথাগুলো বলতে পারবেন। আমি দুঃখিত, বলতে বলতে বিদ্যুৎ চলে গেছে, এটা হ্যাঁ, আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি আমি আপনাকে, জি, বলুন। জি 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 বলছি যে মানে জি। এই যে একেবারে সবাই ঐক্যমত হয়ে মাননীয় স্পিকারের উপস্থিতিতে আলোচনা হওয়ার পরেও সরকারি দল কিন্তু সংসদে এসে এটা অস্বীকার করলো এবং 133টি এখানে বিল যদি উত্থাপন না একটু করে সাউদির আরবে একটু বাকি সুযোগ দেন। বিলগুলো- আমরা দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বললেন 18 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, মানে অন্তর্বর্তী সরকার ছিল, সে সময় তাড়াহুড়া করে শেষের দিকে এই 133টা অধ্যাদেশে অনেক কিছু করা হয়েছে। তার ভিতরে গুম, মানবাধিকার এবং বিচার বিভাগ সহ এরকম সেন্সিটিভ ইস্যুও রয়েছে। কাজে তাড়াহুড়া করে যেহেতু করা হয়েছে, এখন আমরা নতুন করে আলোচনা করে সবার মতামত নিয়ে জিনিসটা আরো ভালোভাবে করতে পারি কিনা। তিনি নিজেও বলেছেন যে আমি নিজেও গুমের শিকার হয়েছি। এই প্রসঙ্গে আসছিলাম, যেখানে সর্বোচ্চ ফোরাম মাননীয় স্পিকারের কার্যনির্বাহী পরিষদেই সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমরা পরবর্তীতে করব। বিরোধী দলের নেতার উপস্থিতিতে ওনার কাছে কার্যনির্বাহী বাবুল, আমি কথা শেষ আচ্ছা, করি, শেষ আশা করুন, করি শেষ করুন, আপনি শেষ করুন, বলতে পারেন। জি। যেখানে সর্বোচ্চ ফোরাম কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে জি। আলোচনা হলো যে আমরা এই বিষয়গুলো উত্থাপন করব, তারা এই কথা রাখেনি। আসলে সংসদে এসে পুরো পোল্টি মেরেছে, বিষয়গুলো বলা যায় তো এটাকে। উত্থাপন করবেই। আমি একটু বাবুল ভাই শেষ করি, পোল্টি মেরেছে। এখন মাননীয় চিফ হুইপ বলেছেন, আমি শুরুতেই সাধুবাদ জানিয়েছি, আমার মনে হয় এটাতে অংশগ্রহণও করা হবে, কিন্তু জি। অংশগ্রহণ করার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্ত গণভোটের রায়ের আগে যেভাবে হায়ের পক্ষে প্রচারণা করে মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে প্রতারিত করে পরবর্তীতে এখন বলছে হ্যাঁ ভোট অবৈধ ছিল, আদেশ অবৈধ ছিল, অধ্যাদেশ ল্যাপস করে দিল। জনগণের সাথে এত বড় প্রতারণা করার পরে আমাদের সাথে কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্তের পর প্রতারণা করে এখন আমরা কি আবার প্রতারণা আমাদেরকে শব্দটা নিয়ে বলতে বসে- পারি? কারণ গণভোট তো আমি বাতিল হয়ে যায়নি। আমি সব সাউদি আরবে আমরা কি আপনি এখনই প্রতারণা বলতে পারি? কারণ গণভোট তো বাতিল হয়ে আমি যায়নি। একটু বলি, কেন বলতেছেন বাতিল হয়ে যায়নি? গণভোটের ভিত্তিতে সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওনার শপথ নেওয়ার কথা, শপথ নেয়নি, প্রথম দিনই এটা বাতিলের পথ হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। দ্বিতীয়ত এই অধ্যাদেশকে অবৈধ বলছে, বাতিল অবৈধ বলার পরে আর বাতিল না হওয়ার তো কোনো উপায় থাকে না। অধ্যাদেশটাকে ল্যাপস করা হয়েছে। এইখানে বাবু ভাই এখন বললেন যে এটার আসলে কোনো কার্যকারিতা থাকে না, তাহলে কোন কারণে আপনারা বলছেন গণভোটকে তারা মেনে নিয়েছে? কোন কারণে আপনারা বলছেন যে গণভোটের পক্ষে এই আছেন? প্রশ্নটা আমার তো কোনো একটু এই কোনো প্রশ্নটা কারণ একটা আমার যদি কাছে আমি তো হ্যাঁ, সাউদি আরবে দেখি নাই। এই যে যেই প্রশ্নটা বললেন, যতটুকু বললেন ততটুকুর ব্যাখ্যাটা আমি ফজলুদ্দা বাবুলের কাছ থেকে নেব একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। ফেলার বিরতি পর আপনারা আছেন 71-এ চলছে 71 জার্নাল এবং আরও একবার আমরা আলাপে ফিরতে চাই। ফজলুদ্দা বাবুল, আপনি শুনছিলেন সালাউদ্দিন আইয়ুবী বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, তার ভিতরে শুধুমাত্র এটুকুর উত্তরটা আপনার কাছ থেকে চাই। ঠিক কি কারণে আমরা এখনো বলতে পারি যে সরকার গণভোট বাতিল করেনি? কারণ অনেক কিছুই তো সরকার বলছে, আদেশ অবৈধ, একটু আগে আপনি বললেন ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিডের কথা বলা হচ্ছে, যেটা ঘটনাক্রমে সিদ্ধ, এবং সরকারের পক্ষ থেকে যারা আসলে আপনার মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারা আসলে শপথও নেয়নি সংস্কার পরিষদের। তাহলে আসলে কিভাবে বিরোধী দল বুঝবে যে এটা বাতিল হয়নি গণভোট? শুরুতে যেটা বললাম, ন্যারেটিভ দিবে, এটা খুব স্বাভাবিক এবং যার যারটা শেষে বলবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এই আদেশের ভিত্তিতে ভোট হয়েছে, গণভোটের রায় এসেছে। গণভোটের রায়টা মূলত হচ্ছে জুলাই সনদটা আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব, এবং সেটার একটা গণরায়, সে গণরায়টা প্রয়োজন ছিল, সেটা হয়ে গেছে। এখন যে অধ্যাদেশটা নিয়ে ওনারা বলছেন, সে অধ্যাদেশটা তো তার ভিত্তিতে তো একটা ইলেকশন হয়েছে, তো সেই গণভোট হওয়ার পর তো আর সেই অধ্যাদেশের কার্যকারিতা থাকে না। এ তো বিএনপি তো আর বাতিল করেনি, এটা যখন এক্সিকিউট হয়ে গেছে তারপর তো এটা আপনি আপ বাতিল হয়ে গেছে, এখানে তো বিএনপির কোনো হাত নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে এটাকে কি বিএনপি অ্যাভয়েড করছে কিনা। বিএনপির এখানে অ্যাভয়েড করার বা একসেপ্ট করবার কিছু নাই। সেটা হচ্ছে পার্লামেন্ট স্বাধীন পার্লামেন্ট যে সিদ্ধান্ত যখন নিবে সেটাই হবে। উনি যেটা বলেছেন যে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে, এগুলা নিয়ে আলোচনা হবে, এগুলাকে আমরা সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, উনি বলেছেন। তো
আমরা কি বলছি, আমরা কি করব না? আমরা কিন্তু সংসদে বলেছি এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো ইনকর্পোরেট হবে, এগুলো নিয়ে বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল, যেটার ভিত্তিতে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, যে নোট অফ ডিসেন্ট, যে জুলাই সনদ, যে গণভোট, সেটা বিএনপি কার্যকর করবে। আমরা কবে বললাম যেটা করব না? আপনারা যখন দেশে জ্বালানির মতো সিরিয়াস ইস্যুগুলো যখন দেশে, তখন আপনারা রাজপথে যেতে চান, আপনাদের ভালো লাগে, আপনার রিস্টাবলিশমেন্ট আপনাদের খুব ভালো লাগে। আচ্ছা, করেন আপনারা। আমি Let's see. হামিশুতে একটু আসি। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে শুরু করে তারপর ধাপে ধাপে আসব। প্রথমত গণভোট অধ্যাদেশ কিংবা সংবিধান সংস্কার বা সংশোধন, এই ইস্যু নিয়ে আলাপটা আপাতত এই পর্যন্তই থাকুক। আমি হাম নিয়ে আলাদা করে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি। আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মহামারী স্পেশালিস্টের সঙ্গে কথা হচ্ছিল আমাদের, আমরা প্রতিবেদনও তৈরি করেছি, এবং আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা রাজশাহীকে হামের হটস্পট দেখছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি খোদ রাজধানী হচ্ছে হটস্পট, রাজশাহীতে অনেকটা কমে গেছে। এবং এর একটা ব্যাখ্যা হচ্ছে যে টিকার কার্যকারিতা শুরু হয়েছে, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হবে, পরিস্থিতি বদলাবে। এটা হচ্ছে প্রেক্ষাপট, এটা বিশেষজ্ঞদের মতামত। কিন্তু আপনারা বলছেন হাম নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ। একটু ব্যাখ্যা দেবেন ছোট করে। ধন্যবাদ। আমি এটার সাথে একটু যুক্ত করি, সেটা হলো যক্ষার যে কি থাকার কথা, যে প্রস্তুতি থাকার কথা, আপনি আজকে 2-3টা পত্রিকায় এসেছে যে যক্ষার কিটেরও সংকট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এই যে ব্যবস্থাপনায় হাম নিয়ে সংসদে একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মানে উত্তর দিয়েছেন। উত্তরে তিনি বলেছেন যে হামের যে প্রস্তুতি সাধারণত নেওয়া হয় সেটা হলো টিকা এনে সংগ্রহে রাখা হয়, যথাসময়ে টিকা দেওয়া হয়। গত কয়েক বছর ধারাবাহিকভাবে টিকা থেকে আমাদের শিশুরা বঞ্চিত হয়েছে, এই কারণে আসলে এখন এটার প্রাদুর্ভাব বেড়েছে। মন্ত্রী মহোদয় তখন বলেছিলেন যে খুব শীঘ্রই আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা যে তেল যেমন খালি আসতেছে, এরকম হামের টিকাও আসছে, সংকটটা আসলে সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যে আশঙ্কার কথা বললেন, এটাতে বোঝা যাচ্ছে তেলের মতো আসছে, সংকটে থেকে যাচ্ছে। বিষয়টা বাস্তব। এই জায়গা থেকে মানে আপনি যেভাবে ব্যাখ্যা দেন হামের যে সংকট, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার তো করা যাচ্ছে না, কিন্তু আমি আপনার কাছে এটুকু জানতে চাচ্ছি যে পরিস্থিতি যেই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেই জায়গাটা ভালোর দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে কোনো আশাবাদ আপনারা পাচ্ছেন কিনা, বা কেন বলছেন আসলে সরকার ব্যর্থ, এই ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম ছোট করে আর কি। যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, এই মৃত্যুর দায় কি সরকার নিবে না? নিঃসন্দেহে সরকারকে নিতে হবে। এইটাকে আপনি মানে কিভাবে ছোট করে দেখবেন? ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই। যে মানুষগুলো এখন আক্রান্ত হয়েছে, এগুলো সুচিকিৎসা যদি বঞ্চিত হয়, সুচিকিৎসা যদি না পায়, সেখানে অনেকগুলো ইস্যু ছিল, আইসিইউ বেডের কথা ছিল, এই কথা ছিল। আজকেও বাগেরহাটের 2 আসনের এমপি, বাগেরহাট সরকারি যে হাসপাতাল রয়েছে, সে সরকারি হাসপাতালে 10টা আইসিইউ অকেজ অবস্থায় পড়ে আছে বলেছে। তাহলে একেবারে আলাপটা শেষ করে এইভাবে যে কি কি করা যেতে পারতো হাম নিয়ন্ত্রণে। সালাউদ্দিন আইয়ুবী, আমরা আলাপটা শেষ করব, আপনি শুধু এটুকু আমাকে একটু বলবেন ছোট করে, তারপর আমি একটু এগোবো। সেটা হচ্ছে যে সরকার আসলে হাম নিয়ন্ত্রণে কি কি করতে পারতো। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে হাম নিয়ে। আচ্ছা, তাহলে আপনি করেন। জি সালাউদ্দিন আইয়ুবী ভাই, আপনি কি বলতে পারবেন যে হামের টিকা যেহেতু দেশে ছিল না, এইটার অর্ডার দেয়া, প্রকিউর করা, এটার শিপমেন্ট করে নিয়ে আসা এবং উপজেলায় পৌঁছানো পর্যন্ত সর্বমোট কতদিন সময় লাগে এই টোটাল লজিস্টিক্স সাপোর্টে, যদি আপনি আমাকে বলতে পারেন? এই তথ্য আমার কাছে নাই, এটা আমার জানার কথাও না। এটা আমার কাছেও কিন্তু নাই, যদি একটা ধারণা। এই তথ্যটা খুব স্বাভাবিক একটা তথ্য। আপনি যদি বাই ইয়ারে নিয়ে আসেন, আপনার অন্তত 7 দিন লাগবে এটা প্রকিউর করে, এটা অর্ডার প্লেস করে, তারপর আর আপনি যদি সরকারি শেষ কথার মধ্যে আপনি যদি সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী নিয়ে আসেন, তাহলে এটা অর্ডার দিতেই লাগবে 1 মাস, কারণ আপনার বিভিন্ন জায়গাতে টেন্ডার নিতে হবে। আমরা হু থেকে এটা নিয়ে আসতেছি, নিয়ে এসেছি। 2, এত দ্রুত সময়ে 2, আমার কথা শেষ করতে দেন। এটা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে, শিডিউল হয়ে গেছে। আপনার উপজেলার শিডিউল হয়তো আপনি পাবেন, আমার উপজেলার শিডিউল আমি আজ সকালে পেয়েছি। 24 তারিখ থেকে এটা প্রত্যেকটা ইউনিয়নে হচ্ছে। 2, আপনি পেয়েছেন কিনা জানি না, একটু বলবেন প্লিজ।
জি পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আর হাম নিয়ে সংসদ বসছে কত মাস হলো? মাস 6 হবে নাকি? মানে কত দিনের সংসদ একটু 56 বলবেন দিন প্লিজ? সংসদ সংসদ তো আরো কম। জি সংসদ কত আরো কম। দিনের? সংসদ আরো কম, সংসদ তো 1 মাসের মানে হামের যে মানে বলতে পারেন যে হামের প্রথম যে মাস আর কি বলতে প্রাদুর্ভাবটা পারেন। শুরু হয়েছে, কারণ গত 17 বছর কি এই তারেক রহমান পার্লামেন্ট মেম্বার ছিল, সরি প্রধানমন্ত্রী ছিলেন? তারেক রহমান প্রধানমন্ত্রী মানে ছিলেন আপনি না, এই কিন্তু প্রশ্নগুলো আওয়ামী লীগ তো উত্তর দিলে হয়ে যায়। ছিল না। বাইরে সমালোচনার জন্য সমালোচনা না করে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল যেভাবে ম্যানেজ করেছেন, এটা বিরল। আমি শুধুমাত্র চামচামি মনে করবে মানুষ, এই জন্য ওনার কাছে যে থ্যাংক ইউ দিইনি, বাট আই হ্যাভ আমি রিয়েলি মানে সারপ্রাইজড হাউ হি হ্যাজ হ্যাঁ, ম্যানেজড বক্তব্যটা অল দিস স্পষ্ট। সাপ্লাই চেইন সালাউদ্দিন প্রসেস। আরবি, তাহলে এটা একটু বলবেন, মানে এই যে চেষ্টাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তৎপরতাগুলো, এগুলো কি বিবেচনা করছেন না? নিশ্চয়ই আপনাকে এগুলো বিবেচনা করতেই হবে, কিন্তু এটাও তাহলে হামে সরকার ব্যর্থ। এগুলো বিবেচনা করতে হবে, কিন্তু এটাও বিবেচনা করতে হবে যে যে মানুষগুলোর জীবন গিয়েছে, যে মানুষগুলো এখন আক্রান্ত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাহীনতায় ভুগছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো আমি তো একদম, একদম বললাম পরিষ্কার। যে একটা টিকা নিয়ে ভাইরে, সেই টিকা আমি দেওয়া- বাড়ি যাওয়ার সময় আমার পাশে রাস্তা যিনি খানাখন্দ। অসুস্থ হয়েছেন, এখন টিকার আমাকে পাশে সড়ক যিনি মন্ত্রীকে অসুস্থ- বকাঝকা যিনি দিতে অসুস্থ হবে। হয়েছেন, যিনি অসুস্থ হয়েছেন তিনি চিকিৎসা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হ্যাঁ, এটা জায়গায় এটা এটা মাননীয় এটা একজন সালাউদ্দিন সংসদ আরবি খুব সদস্য চমৎকার করে বলেছেন, যে কারণ তার আজকে আমরা হাসপাতালে প্রতিবেদনে চিকিৎসা দেখছিলাম পাচ্ছেন। এরকম যে অনেকগুলো অনেকে হাসপাতাল আসলে রয়েছে, মানে যেটাতে তারা চিকিৎসা হাসপাতালে পাচ্ছেন না। চিকিৎসার সংকটে, বিশেষ করে নিম্নবিত্তরা, তারা আসলে হাসপাতালে যে বারান্দা থাকে, যে ওয়ার্ডের বাইরে যে এটার অংশ সাথে থাকে, আমি একমত। হ্যাঁ সেখানে আছে, এবং তাদের সবারই একটাই এটা না শুধু, যে দাবি, আজকে- অন্তত যেন আজকে আপনি সরকার এদিকে সমকাল মনোযোগী যদি হয়। সালাউদ্দিন আরবি, আপনার কথাগুলো আমরা ধরতে পেরেছি এবং নিশ্চয়ই এটাও শুনেছেন। ফজলুদ্দা বাবুল, আমি আপনার একটা মতামত জানতে চাই। সৌরভ হাসান, প্রথমত হচ্ছে এখন জ্বালানি সংকটের কথা তো বলা হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যে যে ভূ রাজনৈতিক সংকট, বাংলাদেশের প্রভাব তার উপরেও পড়তে যাচ্ছে। এখন এমন পরিস্থিতি আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যে আমরা চাইলেই ভিন্ন কোনো দেশ থেকে আসলে জ্বালানি কিনতেও পারছি না, আমাদের তো যুক্তরাষ্ট্রের অনুমতিটা লাগবে, যে এগ্রিমেন্টে আসলে শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশও স্বাক্ষর করা। আবার একটা নতুন মাথা ব্যথা। না, হামের বিষয়টা তো মোটামুটি সরকার সামাল দিচ্ছে। সামাল দিচ্ছে। জ্বালানিটা সামাল দেওয়ার এটা তাদের আয়ত্তেই নেই। আর শুধু আমাদের দেশে না, অনেক দেশেরই। জি। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন যে আমেরিকান রাশিয়া থেকে বা অন্য উৎস থেকে আমরা জ্বালানি নিতে পারি। আর সেখানে যুক্তরাষ্ট্রের অনুমতির চেয়েও যে সমস্যাটি হলো, বিশেষ করে রাসায়ন যে আমরা অপরিশোধিত তেল যদি আনি, সেটা আমাদের রিফাইনারি এখানে শোধন করতে পারবে না। এটা ভারতে শোধন করতে পারবে। তাহলে রাশিয়া থেকে আসবে ভারতে, সেখান থেকে শোধন করে বাংলাদেশে আসবে। এটা দীর্ঘ প্রক্রিয়া এবং সময়ের ব্যাপার। আর সুতরাং আমাদের তেল দরকার তো এখনই। সবচেয়ে যদি আমরা আশা করি যে যুদ্ধটা প্রলম্বিত হবে না, যদি কালকেই আমরা একটা সুখবর পাই, সেটা হবে বাংলাদেশের জনগণের জন্য একটা বড় আনন্দ সংবাদ, ঈদের মতো আনন্দ সংবাদ যে যুদ্ধটা শেষ হয়ে গেছে। না হলে এই এক মাসের বেশি, প্রায় দেড় মাসের যুদ্ধের যে ক্ষয়ক্ষতি ভয়াবহ। বাংলাদেশের মতো অর্থনীতি ভঙ্গুর অর্থনীতির দেশ, প্রধানমন্ত্রী 200 কোটি ডলার সহায়তা চেয়েছেন। বিশ্বব্যাংক বাজেট সহায়তা দেবে, IMF সহায়তার কথা বলছে। এর মধ্যে আবার IMF এর একটি সহায়তা আমরা পরবর্তী কিস্তি পাবো কিনা এটা নিয়ে প্রশ্ন আসছে। সবটা মিলে মানে অর্থনীতি কিন্তু ভালো নেই, এবং সামনে বাজেট, সরকারের জন্য কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জের উপর যদি বিরোধী দল আরও চ্যালেঞ্জ বাড়িয়ে দেয় রাজপথে, তাহলে তো মানে একটা কঠিন অবস্থা হবে। আর এই যে জুলাই সনদ নিয়ে যে তর্ক বিতর্ক আন্দোলন, এর পিছনে হচ্ছে আস্থার সংকট। মানে সরকার বিরোধী দল কোনোভাবেই মানতে পারছে না, যে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে সরকারি দল এটি বাস্তবায়ন করবে বা সরকার বাস্তবায়ন করবে। আর সরকারের কিন্তু একটা অবস্থান নিয়েছে, দুই পক্ষের কিন্তু দৃষ্টিভঙ্গি পার্থক্য। সরকার হচ্ছে জুলাই সনদ যে সই করেছে ওই পর্যন্ত সরকার বাস্তবায়ন করতে রাজি। সইয়ের পর যে ঘটনা ঘটছে, অর্থাৎ সাংবিধানিক আদেশে যেসব কথা আছে সেটি বিরোধী দল চাচ্ছে সেটি সহ,
অর্থাৎ জুলাই সনদ, এর ভিত্তিতে যে সাংবিধানিক আদেশ এবং পরিষদের তো শেষ হয়ে গেছে, কারণ পরিষদ 1 মাসের মধ্যে যেহেতু শপথ নেয়নি। এখন গণতন্ত্র চলে কিন্তু পারস্পরিক আস্থার উপর। সেখানে যদি ন্যূনতম আস্থা না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র কার্যকর হবে না, কাজ করবে না। আমরা আশা করি এখনও মাত্র 2 মাস সরকারের বয়স হলো, এই 2 মাসেই একদম। একটা বিরোধী দলের কাছ থেকে যদি বড় ধাক্কা পায় বা ধাক্কা আসে, তাহলে সরকারের জন্য আরেকটু বিপদ মনে একদম। হবে। আমাদের সময় একদম কম। আমি যদি ছোট্ট করে একটা মন্তব্য ফজলুদ্দিন বাবুল আপনার কাছ থেকে নিতে পারি, মানে 1 বছর আগেও কিন্তু আপনারা মাঠে ছিলেন এবং 1 বছর পরে এসে এখন মুখোমুখি অবস্থানে আস্থার একটা সংকট তৈরি হয়েছে, সেটা কিভাবে দূর করার জন্য সরকার আমার মনে হয়েছে যে আমরা যদি দিন শেষে সবাই চিন্তা করি আমাদের বাংলাদেশটাকে বাঁচাতে হবে, আমরা আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, এবং আমরা মেজরিটি পেয়েছি, তার মানে আমরা একাই সরকার নয়, আমরা বিরোধী দলকেও এখানে চাই, এবং বিরোধী দলের তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করবে। বাকযুদ্ধ নয়, দ্বিমত থাকবে, বহুমত থাকবে, তারপরেও যেন আমরা একটা ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে সবাই যেন এক থাকি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবার উপর বাংলাদেশ। এটা যেন পররাষ্ট্রনীতিতে বলেন, জরুরি অবস্থায় বলেন, দেশের মানুষের জন্য বলেন, আমরা যেন সবাই এক থাকি, সুন্দর করে বাংলাদেশটা সামনে এগিয়ে নিতে পারি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সারাদিন আয়ুবে আপনাকেও, এবং সময় থাকলে নিশ্চয়ই আলাপটা আরও দীর্ঘ করতাম, এবং সবার কাছে কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে, এবং আগামীকাল নতুন ইস্যু নিয়ে ৭১ জানালে আবারও আমরা হাজির হব। থাকবেন ৭১-এর সঙ্গে।